বাংলাদেশ লিমিটেড। আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি আমি উষা মাউন্টু। প্রথমেই থাকছে ইউসিবি সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত 28 অক্টোবর থেকে মাঠে থাকবে। সন্ত্রাসীদের হুমকিতে প্রার্থীদের মধ্যে শঙ্কা বাড়ছে। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসলে বেগম জিয়াকে গদির পরিবর্তে জেলে যেতে হতে পারে, গাজীপুরের জনসভায় বললেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে চলতি সপ্তাহেই সরকারের মনোভাব জানানো হবে বিশ্বব্যাংককে, বললেন অর্থমন্ত্রী। এই ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি, দাবি পররাষ্ট্রমন্ত্রীর। দুর্নীতির কারণেই বর্তমান সরকারের আমলতে নয়, ভবিষ্যতেও পদ্মা সেতু প্রকল্প অনিশ্চিত, মন্তব্য খালেদা জিয়ার। এবং টানা দরপতনে ডিএসইর সামনে ক্ষুদ্র বিনিয়োগকারীদের আমরণ অনশন। পুঁজিবাদ বিরোধী বিক্ষোভে উত্তাল সারা বিশ্ব, আর্থিক ব্যবস্থার সংস্কারের তাগিদ বিশ্লেষকদের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে 28 অক্টোবর থেকে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। 1 অক্টোবর পর্যন্ত সেনাবাহিনী সেখানে দায়িত্ব পালন করবে বলে কমিশন থেকে জানা গেছে। রিটার্নিং অফিসার বিশ্বাস লুৎফর রহমান জানিয়েছেন, এ সংক্রান্ত চিঠি তার হাতে এসে পৌঁছেছে। এই নির্বাচনে সেনা মোতায়েনের জন্য প্রার্থীরা আগে থেকেই কমিশনের কাছে দাবি জানালেও কমিশনও প্রয়োজনে সেনা মোতায়েনের আশ্বাস দেয়। আগামী 30 অক্টোবর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের শঙ্কা। মেয়র প্রার্থীর পর এবার কয়েকজন কাউন্সিলর প্রার্থীও অভিযোগ করেছেন সন্ত্রাসীরা তাদের হুমকি দিচ্ছে। এজন্য তারা স্থানীয় প্রশাসনের বিতর্কিত ভূমিকা ও রাজনৈতিক প্রভাবকেই দায়ী করছেন। নারায়ণগঞ্জ ঘুরে এসে রিপোর্ট করছেন আলমগীর স্বপন, সাথে ছিলেন স্থানীয় প্রতিনিধি আব্দুল সালাম, ছবি তুলেছেন আজিজুল হাকিম পলাশ। নির্বাচনের আর প্রায় 2 সপ্তাহ বাকি, তাই প্রার্থীদের প্রচারণাও তুঙ্গে। এক্ষেত্রে মেয়র প্রার্থীদের পাশাপাশি পিছিয়ে নেই কাউন্সিলর প্রার্থীরাও। তবে প্রচারের এ ডামাডোলে তাদের চিন্তা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়েও। তারা বলছেন, এরই মধ্যে কোনো কোনো প্রার্থীর পক্ষে সন্ত্রাসীরা মাঠে নেমেছে, ভয়ভীতিও দেখাচ্ছে। এক্ষেত্রে তারা সেনা মোতায়েনের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি জানান। যেহেতু মেয়র নির্বাচন নিয়ে খুব উত্তেজনা এখানে চলছে, সেই কারণেই এখানে মানুষ শঙ্কিত আগামী নির্বাচনে কি হবে। ইতিমধ্যেই হুমকি দামকি এগুলি শুরু হয়েছে। আমরা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে মিনিমাম 1 সপ্তাহ পূর্বে সেনাবাহিনীর মোতায়েন চাই। সেনা মোতায়েন তো ভালো জিনিস, ভালো। আমরা আরো স্মুথলি ভোট দিতে পারবো, দিতে পারবে ইনশাআল্লাহ। মানুষও খুশি হবে যে না, আর্মি আমাদের পাশে আছে। তাদের আরো অভিযোগ, মেয়র প্রার্থীরা স্থানীয় এ নির্বাচনে রাজনৈতিক রং লাগিয়েছেন। তাই তারা স্থানীয় সমস্যা সমাধানের কথা না বলে গুরুত্ব দিচ্ছেন রাজনৈতিক সমর্থনকে। কাউন্সিলর প্রার্থীরা একে ভোটারদের মতামতকে অবজ্ঞা করার চেষ্টা হিসেবে দেখছেন। স্থানীয় লোক মনে করে যে দল যেটা যা করুক তা করুক, কিন্তু আমরা কাউন্সিলর নির্বাচনের উপর গুরুত্ব দেবো, এটা ভালো লক্ষ্যে। কোন কোন প্রার্থী নির্বাচনে তার দলীয় সমর্থনে প্রচার প্রপাগান্ডা চালায় এবং কোন কোন জনপ্রতিনিধিও এই নির্বাচনে তাদের পক্ষে প্রচারণা চালায়। দলীয় অবস্থান বাইরে রেখে কাউন্সিলর প্রার্থীরা নিজেদের ব্যক্তিগত ইমেজ ও অবস্থানকে কাজে লাগিয়ে রয়েছেন নির্বাচনী প্রচারণার মাঠে। তারা মনে করছেন, স্থানীয় নির্বাচনে স্থানীয় বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাসই হতে পারে নির্বাচনী বিজয়ের জীবনকাঠি। আলমগীর স্বপন, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ। রোড শোর নামে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া দামি গাড়ির প্রদর্শনী করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাজীপুরের মাওনায় এক জনসভায় তিনি অভিযোগ করেন, খালেদা জিয়ার রোড শোর বেশিরভাগ গাড়ি দুর্নীতি আর লুটপাটের টাকায় কেনা।
স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত ওই জনসভায় প্রধানমন্ত্রী আরও বলেন, আবারও তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসলে বেগম জিয়াকে গদির পরিবর্তে জেলে যেতে হতে পারে। শাহীন হাওলাদারের ক্যামেরায় গাজীপুরের শ্রীপুরের মাওনা থেকে আরও জানাচ্ছেন মানস ঘোষ। এমনিতেই গাজীপুরে আওয়ামী লীগের অবস্থান শক্ত, তার উপর দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা। মাওনা স্কুল মাঠ তাই দুপুর থেকেই ছিল মিছিলে মিছিলে স্লোগানে সরগরম। প্রধানমন্ত্রী যখন বক্তৃতা মঞ্চে আসেন তখন বিপুল করতালিতে তাকে বরণ করে নেওয়া হয়। বক্তৃতায় প্রধানমন্ত্রী বিরোধী দলের রোড মার্চ কর্মসূচির তীব্র সমালোচনা করে বলেন, দেশের মানুষ যখন শান্তিতে তারা তখন আন্দোলন করে। ছিলেন ভাঙ্গা সুটকেসের আগের মালিক। এই যে 2000 গাড়ি আপনার নেতা কর্মীর হাতে আসলো কোত্থেকে? এই গাড়ি কেনার পয়সা কোথা থেকে পেল তারা? জনগণের সম্পদ লুট করে, দুর্নীতি করে তবেই না এত টাকা বানিয়েছেন। সেই জন্য গাড়ির বহর দেখান গরিব মানুষকে যে আমাদের 2000 গাড়ি আছে, আমরা 2000 গাড়ি নিয়ে আজকে রোড মার্চ করতে পারি। রোড মার্চ মানে কি? মার্চ মানে তো পায়ে হাঁটা, তো রোড মার্চ তো পায়ে হেঁটে হেঁটে যেতে হবে। তুমি তো গাড়ির বহর নিয়ে গেলেন, রোড মার্চ করিলেন না রোড শো করিলেন, সেটাই হচ্ছে বড় কথা। জনগণের সম্পদ লুটে নিয়েই তো এই টাকা। প্রত্যেকটা গাড়ির নাম্বার নিয়ে, তার রেজিস্ট্রেশন নিয়ে কোথা থেকে টাকা পেয়েছে সেই হিসাব করতে হবে। আবার তত্ত্বাবধায়ক সরকার এলে বিরোধী দল ক্ষমতায় যাবে এমন কোন নিশ্চয়তা আছে কিনা জানতে চান প্রধানমন্ত্রী। উনি যে এখন তত্ত্বাবধায়ক সরকার চান, তো মঈনুদ্দিন ফখরুদ্দিন তো আপনি 7 করে এনেছিলেন, আপনাকে তো গদিতে বসায় নাই। তো এখন আবার তত্ত্বাবধায়ক সরকার আসলেই যে আপনাকে গদিতে বসাবে এই ভরসাটা কিভাবে করেন? আবার যে জেলে যেতে হবে না তার কি মানে কারণ আছে? জেলেও তো যেতে হতে পারে, সেই কথাটা ওনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই। সরকারের এই মধ্যবর্তী সময়ে ঢাকার খুব কাছে গাজীপুরে বিশাল এই জনসভা করে ক্ষমতাসীন আওয়ামী লীগ নিজেদের মাঠের রাজনীতিতে শক্তির যেমন জানান দিল, তেমনি নিজেদের জনপ্রিয়তা যাচাইয়েরও সুযোগ পেল। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা মনে করছেন, এ জাতীয় জনসভা যত বেশি হবে কর্মীদের মনোবল তত চাঙ্গা হবে, পাশাপাশি সরকারের ইতিবাচক বার্তাগুলো মাঠ পর্যায়ে পৌঁছাবে। মানস ঘোষ, এটিএন বাংলা, মাওনা, শ্রীপুর, গাজীপুর। পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগের বিষয়ে সরকার কি মনে করে এবং কি করতে চায় তা এ সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাংকে আনুষ্ঠানিকভাবে জানাবে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানিয়েছেন, এ বিষয়ে সরকারের অবস্থান চূড়ান্ত করা হয়েছে, তবে এ কারণে শেষ পর্যন্ত বিশ্বব্যাংকের অর্থায়ন থেমে থাকবে না বলেও মনে করেন তিনি। সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। গোলাম পারভেজের রিপোর্ট। পদ্মা সেতু নিয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের বিরুদ্ধে বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগ আর সেতু নির্মাণে দাতাদের ঋণ বন্ধ করার পর সরকার প্রথমে প্রকল্প পরিচালক ও পরে সেতু বিভাগের সচিবকে অপসারণ করেছে। অভিযোগের বিষয়ে অর্থমন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, এমনকি বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরও প্রচার মাধ্যমে বিভিন্ন মন্তব্য করেছেন। জানা গেছে, পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ ও দাতাদের ঋণ স্থগিতের বিষয়ে সরকার কঠোর অবস্থান নিচ্ছে। বিশ্বব্যাংকের কাছে তারা দুর্নীতির সাক্ষ্য প্রমাণ চাইবে এবং তার ভিত্তিতেই ব্যবস্থা নেবে। একই সাথে অভিযোগের বিষয়ে সরকারের অবস্থান কি এবং সরকার কি করতে চায় তাও জানাবে। পদ্মাতে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছে প্রায় গেছি। ডক্টর মাসি এজ দি ইন্টিগ্রিটি অ্যাডভাইসার উইল কমিউনিকেট উইথ দি ইন্টিগ্রিটি ভাইস প্রেসিডেন্ট। উনি ওনার রেকমেন্ডেশন পাঠিয়ে দেবেন। সেই চিঠিটা ইস্যু হওয়ার পরে আই শ্যাল রাইট টু দি প্রেসিডেন্ট অফ দি ওয়ার্ল্ড ব্যাংক রেসপন্ডিং টু দি হোল ম্যাটার। কেননা তাদের কমিউনিকেশন ইজ উইথ মি অ্যাজ গভর্নর অফ দি ব্যাংক। আমি সেখানে অফকোর্স আমাকে প্রাইম মিনিস্টারকে ইনভলভ করতে হবে। আচ্ছা, ওই চিঠিটা যেদিন ইস্যু করব সেদিন প্রশ্ন উত্তর দেব। এই জন্য বলেছি এই সপ্তাহের মধ্যে হবে এই সপ্তাহের মধ্যে। এদিকে ভারতকে দেয়া ট্রানজিট সুবিধার বিষয়ে অর্থমন্ত্রী জানিয়েছেন, আগামী বছর মার্চের মধ্যেই সরকার ট্রানজিট ফি ও সব ধরনের মাশুলের হার চূড়ান্ত করবে। পাশাপাশি ভারতের আগ্রহের কারণে তাদের চট্টগ্রাম বন্দর ব্যবহারেরও অনুমোদন দেয়া হবে। ট্রানজিট ফি নেগোশিয়েট করা এবং এই সম্বন্ধে একটা সমঝোতাতে আসা 3-4 দিনে হবে না, সামনের মাসে দেখবো, দেখে আমরা নেগোসিয়েশন শুরু করব। আমাদের টার্গেট হচ্ছে মার্চের আগে করতে হবে, কেননা মার্চে ওদের বর্তমান যে ট্রানজিট এগ্রিমেন্ট আছে সেটা এক্সপায়ার করে। যে আমাদের চট্টগ্রাম এবং মংলায় এখন অ্যাক্সেস ক্যাপাসিটি আছে, অ্যাক্সেস ক্যাপাসিটি যদি থাকে তাইলে সেটা তো আমরা বিবেচনা করতে পারি। এইটুকু আমি ওনাকে বলেছি।
সচিবালয়ে যোগাযোগ মন্ত্রী ও ভারতীয় রাষ্ট্রদূতের সাথে আলাদা বৈঠকের পর অর্থমন্ত্রী এসব কথা বলেন। গোলাম পারভেজ, এটিএন বাংলা, ঢাকা। এদিকে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক ঋণ সহায়তা স্থগিত করলেও তাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি। আর এই প্রকল্পে যারা কাজ পাননি তাদের কারণেও দুর্নীতির অভিযোগ উঠতে পারে বলে আশঙ্কা তার। একই সাথে শিগগিরই পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে সব সংকট দূর হবে বলে বিশ্বব্যাংক তাকে আশ্বস্ত করেছে বলেও জানান দীপু মনি। মাহফুজ মিশর রিপোর্ট। যুক্তরাষ্ট্র সফরকালে গত 13 অক্টোবর বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সাথে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। দেশের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতুর ঠিকাদার নিয়োগ নিয়ে দুর্নীতির যে অভিযোগ উঠেছে তা নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন ডাক্তার দীপু মনি। জানান, প্রয়োজনে প্রকল্পের যে কোনো তথ্য বিশ্বব্যাংকে সরবরাহ করবে বাংলাদেশ। দুর্নীতি বা অনিয়মের অভিযোগ ওঠায় বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে কিনা কিংবা এর ফলে বহির্বিশ্বে দেশের সুনাম নষ্ট হচ্ছে কিনা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব প্রশ্নের মুখোমুখি পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি। প্রশ্ন উত্থাপিত হতেই পারে, কিন্তু প্রশ্ন উত্থাপিত হলেই সেটির জন্য দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে হবে তার কোনো কারণ নেই। এই রকম একটি প্রজেক্ট নিয়ে কোনো প্রশ্ন উত্থাপিত হলে সেটিতে বাংলাদেশ সরকার সঙ্গে সঙ্গে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় যেভাবে স্বচ্ছতার সঙ্গে তারা কাজ করে যাচ্ছে, ভাবমূর্তি ক্ষুণ্ণ হবার আমি কোন রকম কোনো কারণ দেখি না। মন্ত্রীর আশঙ্কা, ব্যয়বহুল এই প্রকল্পের কাজ না পেয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এরকম অভিযোগ করতে পারে। তবে পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে অচলাবস্থা বেশি দিন থাকবে না বলে আশাবাদী তিনি। খুব বড় আকারের প্রকল্পে অনেক পক্ষ থাকে, অনেকেই কাজ করতে আগ্রহী হন। যদি কোনো পক্ষ বাদ পড়ে, যে কোনো কারণেই হোক, তাদের দিক থেকে নানান সময় নানান প্রশ্ন উত্থাপিত হয়। কিছুদিন আগেই তাদের ওয়ার্ল্ড ব্যাংক বোর্ডও এটিকে পাশ করে দিয়েছে। তারা বলেছেন তারা যত দ্রুত সম্ভব তারাও এই কাজটি করতে চান, এই পদ্মা ব্রিজের ইমপ্লিমেন্টেশনে তারা যেতে চান। দীপু মনির সাথে বৈঠকে গ্রামীণ ব্যাংক এবং ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের উদ্বেগের খবর দেশটির সরকারি ওয়েবসাইটে প্রকাশিত হলেও মন্ত্রীর দাবি এরকম কিছু ঘটেনি। কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান কোনোটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেননি। তিনি আশা ব্যক্ত করেছেন যে গ্রামীণ ব্যাংক তার সুনাম অক্ষুণ্ণ রেখে এটি কাজ করতে পারবে। যুক্তরাষ্ট্রের পলাতক বঙ্গবন্ধুর খুনিকে ফিরিয়ে আনতে মার্কিন সরকারের সহযোগিতা আর আগামী বছর প্রেসিডেন্ট বারাক ওবামার ঢাকা সফরেরও আশ্বাস মিলেছে দীপু মনির এবারের সফরে। মাহফুজ মিশু, এটিএন বাংলা, ঢাকা। মহাজোটের দুর্নীতির কারণে বর্তমান সরকারের আমলে তো নয়ই, ভবিষ্যতেও পদ্মা সেতু নির্মাণ অনিশ্চিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল রাতে তার গুলশান কার্যালয়ে দলের রাজনৈতিক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিকে সবচেয়ে বেশি কলুষিত করেছে। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। দীর্ঘদিন পর আবারও দলীয় নেতাকর্মীদের জন্য রাজনৈতিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু করলো বিএনপি। আজকে এই প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন আমি ঘোষণা করলাম। রোববার রাতে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নতুন ধারার রাজনীতির সূচনা করতে চেয়েছিলেন। এ কারণেই বিএনপি প্রতিষ্ঠার পর জিয়াউর রহমান নেতাকর্মীদের প্রশিক্ষণের উদ্যোগ নেন। বেগম জিয়া আরো বলেন, বর্তমান বিশ্বে এখন জ্ঞান ভিত্তিক রাজনীতির প্রতিযোগিতা চলছে। এ থেকে বিএনপি নেতাকর্মীদের পিছিয়ে থাকার সুযোগ নেই। পলিটিক্স পেশি শক্তি নয়, জ্ঞান, মেধা, যোগ্যতা দিয়ে পলিটিক্সকে মোকাবেলা করতে হবে। আওয়ামী লীগ বিকৃত ইতিহাস তৈরি করছে, কিন্তু সঠিক ইতিহাস একদিন না একদিন বের হবেই, জানতে পারবে এদেশের মানুষ। এই মুক্তিযুদ্ধ সম্পর্কে সঠিক তথ্যটি জানানো নতুন প্রজন্মকে আমাদের দায়িত্ব। বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশ ও রাজনীতির সর্বনাশ হয়েছে। মানুষ আজকে বড় কষ্টের মধ্যে আছে। কেন? যে জিনিসপত্রের যদি এত দাম হয় তাহলে মানুষকে ভালো থাকতে পারে নাকি? এখন তো আন্দোলন সংগ্রাম করতেই হবে। আন্দোলন সংগ্রাম না করলে চলবে না, করতে হবে। দেশের জন্য, মানুষের জন্য, দলের জন্য আমাদের সংগ্রাম করতে হবে। বর্তমানে দুর্নীতি অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে উল্লেখ করে বেগম জিয়া বলেন, পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংকের অর্থায়ন স্থগিতের সিদ্ধান্ত তারই প্রমাণ। ওয়ার্ল্ড ব্যাংক আজকে বলছে যে পদ্মা সেতুর জন্য দুর্নীতি হয়েছে, সেখানে দুর্নীতি করে তারাই দুর্নীতির তদন্ত করে তারা বের করেছে যে দুর্নীতি হয়েছে, এবং তারা জানে কোথায় কে টাকা নিয়েছে, সেগুলিও তাদের কাছে তথ্য আছে, যার জন্য তারা টাকা বন্ধ করে দিয়েছে। এটা
আওয়ামী লীগের জন্য কোনো অসম্মানজনক নয়, কারণ তারা সবসময় এইসব দুর্নীতি করে অভ্যস্ত, তাদের লজ্জা শরম নেই। কিন্তু বাংলাদেশের জন্য বিরাট একটা অসম্মান। মানুষের বড় আশা প্রত্যাশা যে পদ্মা সেতু হবে, কিন্তু পদ্মা সেতু এখন কিন্তু অনিশ্চিত যে এখন পদ্মা সেতু আদৌ হবে কিনা। এই সরকারের আমলে তো সম্ভাবনা কোনো কিছুই নেই। পরবর্তীতেও তারা অন্যায় করবে, আরেকজনকে তার জন্য সাফার করতে হয়, সেটাই আছে। প্রশিক্ষণ কেন্দ্রে বিএনপি গঠন, দলের রাজনৈতিক দর্শন, দেশ বিদেশের রাজনীতি, ভারত বাংলাদেশের পানি বন্টন সহ অভিন্ন নানা সমস্যা, সংবিধান সংশোধন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে করণীয় এবং ভবিষ্যৎ জাতীয় সংসদ নির্বাচনে দলের কৌশল সহ বিভিন্ন দিক নিয়ে সারা দেশের নেতাকর্মীদের প্রশিক্ষণ দেয়া হবে। বিএনপির প্রবীণ নেতাদের পাশাপাশি দেশের শিক্ষক বুদ্ধিজীবীরাও এতে প্রশিক্ষণ দেবেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। টানা দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে ক্ষুদ্র বিনিয়োগকারীদের আমরণ অনশন চলছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত তা চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা। এদিকে বিনিয়োগকারীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছেন ক্ষমতাসীন মহাজোটের শরিক জাতীয় পার্টি চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদ এবং বিএনপি নেতা ড মঈন খান। আরো জানাচ্ছেন মোর্শেদ আলম। প্রায় 10 মাসেরও বেশি সময় ধরে বিনিয়োগকারীদের বিক্ষোভ, মিছিল, ভাঙচুর আর মতিঝিলের ব্যস্ত রাস্তায় যান চলাচল বন্ধ করে দিয়েও শেয়ার বাজারের দরপতন ঠেকেনি। নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে কোনো আশ্বাসই যেন প্রাতিষ্ঠানিক ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পারছে না। গত সপ্তাহে 3 দিনে প্রায় 350 পয়েন্ট হারিয়ে বৃহস্পতিবার কিছুটা ঘুরে দাঁড়ালেও রোববার আবারও সেই পুরনো চেহারায় ডিএসইর মূল্যসূচকের গ্রাফ। আর তাই 20-25 জনের অংশগ্রহণে শুরু হলেও দিন শেষে আমরণ অনশনে অংশ নেয়া বিনিয়োগকারীর সংখ্যা কয়েকশো ছাড়িয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী দেশের 33 বিনিয়োগকারীর আবেগ অনুভূতি বুঝে উনি পুঁজিবাজার সম্পর্কে যেমনিভাবে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, ঠিক তেমনি ভাবে সেই বিষয়ে উনি একটি সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত, সুস্পষ্ট বক্তব্য না দেওয়া পর্যন্ত আমরা দেশব্যাপী আমাদের আমরণ গণ অনশন কর্মসূচি আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। রোববার দুপুর 2টার পর বিনিয়োগকারীদের দেখতে যান মহাজোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান। কারসাজির সাথে জড়িতদের নাম প্রায় সবাই জানলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ জানান তিনি। পরে সেখানে যান বিএনপির একটি প্রতিনিধি দল। এ সময় বিএনপি নেতা ড মঈন খান অভিযোগ করেন, কিছু চিহ্নিত লোক লাখ লাখ বিনিয়োগকারীকে নিঃস্ব করে দিলেও সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। বিধ্বস্ত অর্থনীতিকে আমরা পুনর্গঠন করার জন্য সর্বপ্রথম যে কাজটি করব, ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটি ক্ষুদ্র বিনিয়োগকারীর ক্ষতিপূরণ ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এদিকে দিন শেষে ঢাকার বাজার মূল্যসূচক হারিয়েছে 181 পয়েন্ট। হাতবদল হওয়া 250টি কোম্পানিরই শেয়ারের দর পড়েছে, উঠেছে মাত্র 11টির। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। ওয়াল স্ট্রিট দখল করো, পুঁজিবাদ ধ্বংস করো, এমন স্লোগানে উত্তাল ইউরোপ ও আমেরিকার প্রধান প্রধান শহরগুলো। শনিবার থেকে এখনো লাগাতার সমাবেশ মিছিল চলছে। ইতালি, স্পেন সহ বেশ কয়েকটি দেশে অন্তত 90টি শহরে বিক্ষোভকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। সব জায়গাতেই ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের উপর হামলা চালায় বিক্ষোভকারীরা। বিশ্বের অন্যান্য দেশের মতো স্থানীয় বিশেষজ্ঞদের ধারণা, বৈষম্যহীন আর্থিক ব্যবস্থাপনা চালু না হলে বিপর্যয় অনিবার্য। রুমি নোমানের রিপোর্ট। সব কথার আসল কথা শান্তিতে থাকা, আর পেটের খিদে এমন জিনিস, নিজের শান্তি তো দূরের কথা, তা সবারই ঘুম হারাম করে দেয়। পুঁজিবাদী বিরোধী লাগাতার বিক্ষোভে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা বিক্ষোভকারীদের শাস্তি দেবার হুমকি দিলেও বলতে বা বুঝতে পারছেন না লক্ষ লক্ষ ক্ষুব্ধ মানুষের পেছনের মানুষটিকে। 2008-এর পরবর্তীতে পৃথিবীব্যাপী একটি নতুন অর্থনৈতিক পরিস্থিতি বিরাজ করছে, যেটার ভিতর দিয়ে শ্রমিক শ্রেণীর স্বার্থ বা বিকাশমান মধ্যবিত্তের স্বার্থ বা যে কোনোভাবে যুব সমাজের স্বার্থ,
কিছুভাবেই রক্ষিত হচ্ছে না বলে প্রতিহত হচ্ছে বারবার। তাই সেহেতু একটি অবশ্যম্ভাবী সংস্কারের প্রয়োজনীয়তা সবগুলো দেশের ভিতরেই অনুভূত হচ্ছে। অর্থনীতি বিশেষজ্ঞ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথার পাশাপাশি জানান, বিষয়টি অর্থনৈতিক, যা সব রাজনীতির মূল চালক। কিন্তু বদলে যাওয়া দুনিয়াতে সব বদলালেও সেই সব আর্থিক প্রতিষ্ঠানের পরিবর্তন হয়নি, যা মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে যে শ্রমিক শ্রেণীর সাথে বা বিকাশমান মধ্যবিত্তের সাথে উচ্চ ধনিক যারা আছে এবং তাদের যে সমস্ত প্রতিষ্ঠান আছে, সেটার একটা বড় স্বার্থের সংঘাত রাষ্ট্র রক্ষা করতে পারছে না, ভারসাম্য নিতে পারছে না, সেটাই প্রকাশ পেয়েছে। কথা প্রসঙ্গে আসে মধ্যপ্রাচ্যে বিপ্লব রপ্তানির কথা। পশ্চিম থেকে পূর্বে যা গেল তা আবার কি করে ফিরে আসলো? তবে এক্ষেত্রে ডক্টর দেবপ্রিয়র যে উত্তর, তার নাম বুমেরাং, অর্থাৎ সেই বিক্ষোভ আজকে জাগিয়ে তুলছে ইউরোপ আমেরিকার ঘুমন্ত মানুষকে। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিককালে নাগরিকরা যেভাবে দাবি দাওয়া নিয়ে পথে নেমে এসেছে এবং রাজনৈতিক পরিবর্তন সাধন করেছে, সেটাও এদের অনেকখানি অনুপ্রাণিত করেছে। এদিকে নিউ ইয়র্কে গত 17 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভের ঢেউ যাতে আর ছড়াতে না পারে, সেজন্য উন্নত দেশগুলোর সরকার প্রধানরা আলাদা আলাদাভাবে বৈঠকে বসার কথা বলছেন। যদিও দিনক্ষণ এখনো ঠিক হয়নি। ঠিক যেমন করে বিক্ষোভকারীরাও বলছেন, বাঁচার সংগ্রাম চলছে শুরু থেকে, আর তা শেষ হবে সবকিছুর শেষে। রুমি নোমান, এটিএন বাংলা, ঢাকা। গ্যাসে আক্রান্ত হয়ে 4 শ্রমিক মারা গেছে, গুরুতর অসুস্থ হয়েছে আরো 2 জন। সীতাকুণ্ডের 12 আউলিয়া এলাকার জিরি সুবেদার শিপ ব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ইয়ার্ডের একটি গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস ছড়িয়ে পড়লে ইয়ার্ডে কর্মরত 6 শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে 4 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বিষাক্ত গ্যাসে অসুস্থ অন্য 2 জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে যশোরের বেনাপোল স্থলবন্দরের একটি গোডাউনে অগ্নিকাণ্ডে 5 জন নিহত হয়েছে, অগ্নিদগ্ধ হয়েছে আরো 2 জন। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সন্ধ্যায় দিঘির পাড় এলাকার ওই গোডাউনে আগুন লাগে। বেনাপোল ও ঝিকরগাছার দমকল কর্মীরা 5 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ওই গোডাউনে বিপুল পরিমাণ প্লাস্টিকের দানা, ঝুট কাপড় ও রাসায়নিক দ্রব্য মজুদ ছিল। পপুলার ফার্মাসিউটিক্যালস আন্তর্জাতিক সংবাদ। ইরাকে মার্কিন দূতাবাসের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সেনা রেখে অবশিষ্ট সকল সেনা সদস্য প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এক শীর্ষ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, দূতাবাসের জন্য প্রয়োজনীয় 160 জন সেনা ছাড়া অন্যান্যদের প্রত্যাহার করা হবে। ইরাকের বাগদাদ ছাড়াও বসরা, ইরবিল ও কিরকুকে মার্কিন কূটনৈতিক উপস্থিতি রয়েছে, যার নিরাপত্তার দায়িত্ব পালন করবে 5000-এরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান। মার্কিন সেনা উপস্থিতি নিয়ে ইরাকি রাজনীতিকদের তীব্র মতবিরোধের কারণে ওয়াশিংটন এর সিদ্ধান্ত নিল বলে মনে করছেন বিশ্লেষকরা। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে ইরাক থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন ওই মার্কিন কর্মকর্তা। পার্টিক্স খেলার খবর। জানাবো ওয়ালটন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সংবাদ। ওয়ালটন ক্রিকেট সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে এবং 2 টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ ফ্লাইটে চট্টগ্রাম পৌঁছান জাতীয় দলের ক্রিকেটাররা। একদিন বিশ্রামে থাকার পর আজ থেকে অনুশীলন করবেন তারা। এদিকে তাদের প্রতিদ্বন্দ্বী ওয়েস্ট ইন্ডিজ দলও চট্টগ্রামে পৌঁছেছে। মঙ্গলবার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে মুখোমুখি হবে 2 দল। 3 ম্যাচ সিরিজের প্রথম 2 ম্যাচ জিতে আগে থেকেই সিরিজ নিশ্চিত করা ক্যারিবীয়রা এখন বেশ নির্ভার, আর স্বাগতিক দল চাইছে শেষ ম্যাচ জিতে হোয়াইট ওয়াশ এড়াতে। শেষ করার আগে ইউসিবি সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত, 28 অক্টোবর থেকে মাঠে থাকবে। সন্ত্রাসীদের হুমকিতে প্রার্থীদের মধ্যে শঙ্কা বাড়ছে। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসলে বেগম জিয়াকে গদির পরিবর্তে জেলে যেতে হতে পারে, গাজীপুরের জনসভায় বললেন প্রধানমন্ত্রী।
পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে চলতি সপ্তাহেই সরকারের মনোভাব জানানো হবে বিশ্ব ব্যাংককে, বললেন অর্থমন্ত্রী। এই ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি, দাবি পররাষ্ট্রমন্ত্রীর। দুর্নীতির কারণে বর্তমান সরকারের আমলে তো নয়ই, ভবিষ্যতেও পদ্মা সেতু প্রকল্প অনিশ্চিত, মন্তব্য খালেদা জিয়ার। এবং টানা দরপতনে ডিইসির সামনে ক্ষুদ্র বিনিয়োগকারীদের আমরণ অনশন, পুঁজিবাদ বিরোধী বিক্ষোভে উত্তাল সারা বিশ্ব, আর্থিক ব্যবস্থার সংস্কারের তাগিদ বিশ্লেষকদের। এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।